আমি যখন বিচ্ছেদ হয়ে যায় তখন আমার কাছে মনে হলো যে আমার ফ্যামিলিও আমার পাশে নেই। শূন্য হাতে বিজনেস শুরু করে এটা ছিল আমার ফার্স্ট ইনকাম 2900 টাকা। এবং সেই 2900 টাকাতে আমি এত পরিমাণে খুশি হয়েছি যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি প্রথমে তিশাকে দিয়ে শুরু করি, আমরা সবসময় মেয়েদেরকে নিয়ে শুরু করি। তিশা, আপনি যদি একটু বলেন আপনার জীবনের গল্প এবং আপনার যে এই যে আজকে নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ সেটার গল্প, এবং একই সঙ্গে যদি এটাও বলেন যে এই প্ল্যাটফর্ম থেকে আসলে আপনি কি কি পেয়েছেন। আমি নাহিদ নুসরাত তিশা, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের ভোলা জেলা ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর। আমার গল্পটা শুরু যদি আমি হিসেব করে দিলাম 2011 সাল থেকে আমি শুরু করেছিলাম ভাই আমার উদ্যোক্তা লাইফটা। সেটা হচ্ছে যে আমি 2004 এসএসসি কমপ্লিট করি, 6 এসএসসি, কিন্তু সেই সময় ভাই অ্যাকাউন্টিং সাবজেক্টটা পড়াটা খুব টাফ ছিল, মানে অনার্স করার জন্য। তো আমি 1 বছর অনার্সটা করে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। কিন্তু পড়াশোনাটা বন্ধ হয়ে গেল, পড়াশোনার প্রতি আমার একটা ঝোঁক ছিল যে আমি মাস্টার্স কমপ্লিট করব। তো যাই হোক, দীর্ঘদিন বন্ধ থাকার পরে 2011-তে ভাই আমি নিজে হ্যান্ডিক্রাফটের বিজনেস শুরু করি নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য। তো হ্যান্ডিক্রাফটের বিজনেস শুরু করার পরে তাও অনেক বাধা ছিল, একটু একটু করে বাসায় বসে করতাম। তো তখন আমার দেখা গেল নিজের খরচ, বাচ্চাদের খরচ, আমার একটা ছেলে একটা মেয়ে, আর হচ্ছে পড়াশোনার খরচটা আমি তখন চালিয়ে নিয়েছি এবং আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। এরপরে মাঝে আমি 15 সালটা আমার বিজনেসটা বন্ধ ছিল, তাও ফ্যামিলিগত বেশ কিছু কারণে। এবং এর মধ্যে আমাদের জবও হয়, নির্বাচন কমিশনে জব হয়, কাতার এয়ারওয়েজে জব হয়, কিন্তু আমি ফ্যামিলিগত কারণে আমি জবগুলো করতে পারিনি। তো 2016-তে এসে ভাই আমার জীবনে আসলে মোড়টা ঘুরে যায়, মানে 2016 শেষের দিকে এসে তখন আমি সরকারিভাবে একটা পার্লারের কোর্স করেছিলাম। মানে তখন আমার কাছে মনে হয়েছিল আমার জীবনে খুব কঠিন সময় আসতে শুরু করছে, সো আমাকে এখন থেকে কিছু একটা করতে হবে। তো প্রথম 4-5 মাস এভাবেই গেছে আমার। তো একটা সময়ের পরে আমি যখন আমার বিবাহিত জীবন যখন শেষ হয়ে যায়, যখন বিচ্ছেদ হয়ে যায়, তখন আমার কাছে মনে হলো যে আমার ফ্যামিলিও আমার পাশে নেই। তারাও মনে করতেছে আমি মনে হয় বোঝা, যেহেতু আমার একটা ছেলে এবং একটা মেয়ে আছে। তো আমার কাছে তখন আমার আত্মসম্মান বোধটা একটু বেশি। তো আমি যখন চলে আসি, আমি কিন্তু তার কাছে কাবিনের টাকাটাও আনি নেই। অনেকে আমাকে বলেছিল যে কাবিনের টাকাটা নাও, নিলে তুমি এই টাকা দিয়ে বিজনেস শুরু করবা। তো আমার মধ্যে একটা জিনিস কাজ করছে যে তার কাবিনের টাকা দিয়ে যদি বিজনেস করে আজীবন তার টাকা খাওয়া হলো, তো সংসার করা অবস্থা যেহেতু তার টাকা খেতে পারিনি, ছেড়ে এসে কেন তার টাকা আমি নিব, যদি কিছু করতেই হয় নিজের টাকা দিয়ে করব। তো আর যখন দেখলাম যে আমার নিজের ফ্যামিলির মানুষগুলো আমার কাছ থেকে মুখ সরায় নিছে, আমিও কারো কাছে 1 মিনিটের জন্য যাইনি। আমি 2 বাচ্চা নিয়ে একটা বাসা ভাড়া নিলাম। বাসা ভাড়া তখন মেবি সকাল 10:30 10:30 বাজে। আমি তখনও জানতাম না দুপুরবেলা আমি কী রান্না করব, 2টা বাচ্চা নিয়ে আমি আসছি। তো যখন আমি হ্যান্ডিক্রাফটের বিজনেস যখন আমি করতাম, তখন দেখা গেলো যে অনেককে আমি বাকিতে প্রোডাক্ট দিছি, অনেকে যারা পরিচিত ছিল। তখন ভাই আমি অনলাইন সম্পর্কে কিছুই বুঝতাম না। তো এখন আমি বাচ্চাদেরকে আমি কী খাওয়াবো, বা মানে আমি ওই মুহূর্তে আমি যে মন খারাপ করবো, আমার সংসার ভেঙে যাওয়ার সেই সময়টুকু আমার ছিল না। ওই সময়টুকু আমার চিন্তা ছিল বাচ্চাদেরকে আমাকে কিছু খাওয়াইতে হবে। তখন আমি একজনকে ফোন দেই যে আপনার কাছে কিছু টাকা আছে, আপনি আমার টাকাগুলো ব্যাক করেন, আমার লাগবে এই মুহূর্তে। উনি জানতেন আমার ফ্যামিলিগত সমস্যাগুলো। তখন উনি আমাকে 5,000 টাকা দেয়। তো আমি চিন্তা করলাম যে 5,000 টাকা দিয়ে বাজার করলে অনেক দিন খাওয়া যাবে, আর 1 মাস পর ঘর ভাড়া দেবো, তার মানে 30 দিন আমার হাতে সময় এনাফ। আমাকে আল্লাহ তো আমাকে মেধা দিচ্ছে, হাত দিছে, পা দিছে, আমি কিছু করবো। তারপরে আমি বাজার টাজার করলাম, রান্নাবান্না করলাম বাচ্চাদেরকে। 2 দিন পরে আমি এক জায়গায় সিভি জমা দিলাম। জমা দেওয়ার পরে ওনারা আমার গেট আপ দেখে আমাকে বলতেছে আপনি জব করতে পারবেন না। তখন আমি ওনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি না জবটা আমার দরকার। এবং আমি 8 দিনও অফিসে জব করি। কাজটা আমি খুব দ্রুত বুঝে গেছি, ওনারাও খুবই খুশি ছিলেন আমার কাজে। কিন্তু এই 8টা দিন আমি বাচ্চাদেরকে সময় দিতে পারিনি। এত ছোটো বাচ্চাগুলোকে রেখে আমি কী পারিনি, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমি একদমই কোনো কথা না বলে লাঞ্চ আওয়ারে সবাইকে বলে আমি চলে আসছি অফিস থেকে। এসে 2-3 দিন ধরে চিন্তা করলাম আমি কী করবো, তখন আমার হাতে কোনো টাকা নেই। তারপরে 2-3 চিন্তা ভাবনা করে, মানে আমার তখন সংসার ভাঙা বা আমার ফ্যামিলির মানুষগুলো আমার পাশে নাই, ওই চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে নেই। আমার কথা হচ্ছে 2টা বাচ্চা নিয়ে আমি কী করবো, সময় তো চলে যাচ্ছে, অলরেডি মাসের প্রায় 14-15 দিন শেষ। তারপরে চিন্তা করলাম যে যেহেতু আমি পার্লারের কাজ জানি, তাহলে একটা পেজ এবং গ্রুপ খুলি। তখন মাত্রই ফেসবুকে আমি মানে গ্রুপ পেজও আমার একজনের হেল্প নিয়ে খুলতে হয়েছে, আমি জানতাম না কীভাবে গ্রুপ পেজ করে। তো যাই হোক, টুকটাক ছবি টবি আপলোড করতাম, অনেকেই ফোন করতো। কিন্তু নামে যে একটা পার্লার দিয়েছি ভাই, আমার রুমটা মানে নর্মালি আমার থাকার মতো, মানে কোনো ডেকোরেশন নেই, কিছুই নেই, করবো কোত্থেকে, আমার কাছে টাকাই নেই। তারপরে প্রথম একটা ফোন আসে, একটা ব্রাইডাল সাজের অফার আসে। তো উনি আমাকে 2,000 টাকা থেকে বলতেছিল। তো কথা বলতে বলতে 2900 টাকায় উনি রাজি হয়েছে যে আমি ওনাকে সাজিয়ে দিব, ওনার বিয়ে 2900 টাকা উনি আমাকে দেবে। আমি রাজি হয়ে যাই, কারণ আমার তো তখন কিছু করার ছিল না।
তো ওনাকে আমি কনফার্ম করার পর আমি চিন্তা করলাম যে আমি যে বউটাকে যে সাজাবো, আমার তো কোনো কসমেটিক্স নাই, যা আছে ওটুকু আমার নিজের জন্য। একটা ব্রাইড করতে গেলে সেখানে ভিন্ন কিছু প্রোডাক্ট দরকার হয়। তখন আমি চিন্তা করলাম যে মানুষ চেষ্টা করলে সব কিছু পারে। সো আমার যা আছে যতটুকু অতটুকু দিয়ে আমি আমার দক্ষতায়, আমি আমার মেধা দিয়ে আমি ওকে সাজাবো। এবং সাজানোর পরে সবাই খুব পছন্দ করছে। ভাই শূন্য হাতে বিজনেস শুরু করে এটা ছিল আমার ফার্স্ট ইনকাম, 2900 টাকা। এবং সেই 2900 টাকাতে আমি এত পরিমাণে খুশি হয়েছি যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি বাচ্চাদেরকে নিয়ে যে আমরা চাইনিজে খাওয়া দাওয়া করছি 3 জনে, তারপরে হচ্ছে ওখান থেকে কিছু প্রোডাক্ট কিনলাম। তারপরে এই আস্তে আস্তে করে আমার কাছে ক্লায়েন্ট আসতে শুরু করলো, যখন ওই সাজটা যখন পছন্দ হয়েছে সবার। তো বিভিন্ন রকম কাজ করতাম ওই বাসার মধ্যে, মানে আমার রুমটার মধ্যেই, আমার বেডের উপরই কাজগুলো আমি করতাম। এইভাবে আস্তে আস্তে করতে আমি প্রায় বছর 1.5 পরে ফার্স্ট একটা ম্যাসাজ বেড এবং একটা চেয়ার কিনি। তখন আমার সামর্থ্য হয়েছে যে ঘর ভাড়া দিয়ে মানে সম্পূর্ণ খরচ দেওয়ার পরে একটা ম্যাসাজ বেড এবং একটা চেয়ার কেনার সামর্থ্য তখন আমার হয়েছে। এবং আমি 1.5 বছর পরে আমি সাইনবোর্ড লাগাই, কারণ তখন মানে ন্যূনতম একটা সাইনবোর্ড করতে গেলে 1200 টাকা খরচ। ওই 1200 টাকা তখন আমার কাছে একটা বাড়তি খরচ মনে হয়েছিল। তো যখন কিনা আমার কাজগুলোর প্রশংসা সবাই মানে করতে শুরু করলো, তখন অটো আমার কাছে ক্লায়েন্ট, মানে আমার যে ডেকোরেশন নাই বা আমি যে মানে ক্লায়েন্টদেরকে যে বেডে শোয়ে ম্যাসাজ করতেছি, মানে ফেসিয়াল করতেছি, তাতেও কারো কোনো আক্ষেপ নেই। সবাই খুব ভালোভাবে এখানে আসতেছে করতেছে। একটু একটু পরে বছর 2-এর মাথায় আমি চিন্তা করলাম যে শুধু পার্লারের ইনকামে তো হবে না, সাথে যদি আমি একটু বুটিক্স আইটেম শুরু করি। কারণ এই ক্লায়েন্টগুলি হচ্ছে আমার মানে মানে কাপড় চোপড় কিনবে বা বিউটি প্রোডাক্টসগুলি কিনবে, বা যারা ওয়েটিংয়ে থাকে তারা কিনবে। তখন আমি বিউটি প্রোডাক্টস তুলি এবং কিছু কাপড় চোপড় তুলি। এইভাবে আস্তে আস্তে করে আমার এবং তখন আমি মানে অনলাইনে বিভিন্ন আস্তে আস্তে মোটামুটি একটু চালাক হয়েছি, ফেসবুক করতেছিলাম। তখন দেখা গেল বিভিন্ন কোর্সের জন্য আমি ঢাকাতে আসতাম। এমনও গেছে যে ঢাকাতে আমি যখন আসতাম আমার হয়তো একটা কোর্স ফি 2 থেকে 3 ঘন্টা ছিল ওয়ার্কশপ, কোর্স ফি 6 থেকে 7,000 টাকা, আসা যাওয়া আমার খরচ ছিল প্রায় 4-5 হাজার টাকা। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি কখনই আমার ডিভোর্সের পরে বা আমার খারাপ যে পজিশনটা ছিল এরপর আমি কখনই এমনভাবে চলাফেরা করি না যেন কেউ বলতে পারে যে ও এখন খারাপ পজিশনে বা ওর ফ্যামিলি ওর পাশে নাই বা ওর হাজব্যান্ড নেই, এই জন্য হয়তো বা ওর চলাফেরা নষ্ট। আমি সবসময় নিজেকে ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করছি এবং কখনোই আমি আমার বাচ্চাদেরকে কোনোভাবে কষ্ট দেইনি। আমি প্রচুর পরিশ্রম করছি, এত পরিমাণে পরিশ্রম করতাম যে দেখা গেলো যে ফজরের পরে আমি ঘুমাইতাম। এমনও হতো যে সকাল 7টার সময় ক্লায়েন্ট এসে আমাকে ডাক দিত, মানে হচ্ছে একদিনে আমি 2 থেকে 2.5 ঘন্টা বেশি ঘুমানোর সময় পাইতাম না। এইভাবে আমি কাজ করতাম। আমার বাচ্চারা একই ঘরে থাকতো, সারাদিন ওদের সাথে আমার দেখা হতো না। আবার দেখা গেলো যে আমি যখন ফুডের বিজনেস যখন শুরু করি, এটা হচ্ছে 2019-এ এসে ফুডের বিজনেসটা আমি শুরু করি। আমি চিন্তা এটা একটু এই গল্পতে পরে আসি। তো বুটিক্স এবং পার্লার দুটোই আমার চলতেছিল। চলার পরে আমি যখন ভোলাতি ভাইয়া বুটিক যেটা ছিল ওইটা হচ্ছে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট পাঠালাম যদি কেউ আমাকে অনলাইনে অর্ডার করতো। আর পার্লারে আমি যখন একবার আমাদের মেকআপ আর্টিস্টদের একটা গেট টুগেদার হয়েছিল রমনাতে, তো ওইখানে হওয়ার পরে আমি যখন আসি তখন ওইখানকার বেশ কিছু লোক আমাকে খেয়াল করলো যে আপনি সেই সকালবেলা আসছেন, সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে দেখলাম মেকআপ টাচ আপ করতেছে, কিন্তু আপনি তো কোনো টাচ আপ করলেন না, তার মানে হচ্ছে আপনি খুব ভালো মেকআপ করেন। সামনে 21শে ফেব্রুয়ারি আসতেছে, আমরা চাই আপনি আমাদের সাথে কাজ করেন। ওইটাই ছিল আমার জীবনে ঘুরে দাঁড়ানোর মতো একটা সুযোগ বা গল্প বা যাই বলেন না কেন। তখন থেকে ভাইয়া বিভিন্ন পত্র পত্রিকার, বিভিন্ন প্রোগ্রামের, বিভিন্ন মডেলদের, বিভিন্ন সেলিব্রিটিদের মেকআপের জন্য আমার কাছে অর্ডার আসতে শুরু করলো। এবং এমনও হয়েছে যে আমি দেখা গেলো যে ভোলা থেকে আমি এসেও কোনো সেলিব্রিটিকে মেকআপ করে গেছি, আমার এখানে 1 টাকাও লাভ হয়নি, কিন্তু আমি আমার মানে ব্র্যান্ডিং এর জন্য আমি এটা করে গেছি, প্রচারের জন্য। কারণ যখনই কোনো সেলিব্রিটির কোনো ছবি যখন আমি আমার পেজে যখন পোস্ট করতাম তখন দেখা গেলো যে এটা একটা হিউজ হইতো, ভিউয়ার্স হইতো যে না এখানে অনেকে আসতেছে করতেছে। এরপরে একটু একটু করে যখন দেখা গেলো যে আমি 2019-এর প্রথম দিকে ভাইয়া আমার মধ্যে একটা জেদ ছিল। সেই জেদটা হচ্ছে যে আমার এক্স হাজব্যান্ড আমাকে বলেছিল আমার নাকি কোনো যোগ্যতা নাই। সে যাই করছে তার সম্পর্কে আমি কিছুই বলবো না, কারণ হচ্ছে তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি ভাইয়া। সো ওই মানুষটাকে আমি ভালোবাসছি, সো তার সম্পর্কে আমি কোনো খারাপ কিছু বলবো না। সে খুবই ভালো মানুষ ছিল, কিন্তু তার এই একটা কথা আমার মধ্যে খুব লাগছে যে আমার নাকি কোনো যোগ্যতা, অথচ এই মানুষটার জন্য ভাই আমি নিজের যোগ্যতা অর্জন করতে পারিনি, বা অনেক সুযোগগুলো এসেও আমি কোনো কিছু করতে, এবং সরকারিভাবে আমার একবার জাপান যাওয়ার সুযোগ হয়েছিল, সে না করছে আমি যাইনি। তো এই যেটা আমার কাছে, এবং আমার ইচ্ছা ছিল এরকম যে গ্রুপের অনেকে আমাকে প্রশ্ন করতো, আজকে ভাইও বলছে যে আমি অনেক সেক্টর নিয়ে কেন কাজ করি, মানে যেখানে যায় সেখানে সবাই আমাকে দেখে। তো এগুলির পিছনে কারণ ছিল এইটাই, ওই একটা তোর কি যোগ্যতা আছে। তো আমি দেখাইতে চাইছি যে বাংলাদেশের যতগুলো সেক্টর, প্রত্যেকটা সেক্টর থেকে আমি বেস্ট অ্যাওয়ার্ডটা আমি নিব। এটা ছিল আমার মধ্যে একটা, যে আমি বেস্ট পুরস্কারটা আমি নিব। এবং তো এটার পিছনেই ভাই আমি ঘুরছি। আমি কখনো চিন্তা করিনি যে আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, আমি অনেক টাকা, আমি শুধু যতটুকু প্রয়োজন ততটুকু, কিন্তু আমাকে বেস্ট পুরস্কার সম্মাননাটা আমার নিতে হবে, এবং সেটা আমি পারছি ভাইয়া।
সেটা হচ্ছে 2019-এর ফার্স্ট আমি অ্যাওয়ার্ড পাই, বেস্ট বিউটিশিয়ান অ্যাওয়ার্ড। দেন বেগম রোকেয়া সম্মাননা থেকে শুরু করে একটু একটু করে আমি এই পর্যন্ত আল্লাহর মধ্যে অনেকগুলি অ্যাওয়ার্ড আমি এবং প্রত্যেকটা সেক্টর থেকে আমি অ্যাওয়ার্ড নিয়েছি আলহামদুলিল্লাহ। তো যখন আমি একজন মন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড নিচ্ছিলাম, তো উনি আমাকে বলতেছে যে ভোলা জেলা এটা, ওইখানে তো মানুষ কপির আলোতেই করে। তো আমার খুব গায়ে লাগছে, আমার জেলাকে উনি আন্ডার এস্টিমেট করলো, অথচ আমার জেলা কত উন্নত। তখন আমি ভোলায় এসে একদিন চিন্তা করলাম যে কী করা যায়, আমার জেলাকে আমি আরও বেশি উন্নত করব। তখন আমি একদম রাত্রেবেলা হুটহাট ডিসিশন, আমি সাথে সাথে একটা খাবারের পেজ ওপেন করি। কারণ তখন আমাদের ভোলা জেলাতে এরকম অনলাইনে ফুড বিজনেস কেউ করে না, বা কেউ সাহস করে নেই, বা কেউ চিন্তা করেন যে এরকম কিছুটা করা যায়। আমি একদম রাতের বেলায় চিন্তা কী করবো, আমাদের ভোলাতে সবাই রসুই ঘর বলে রান্নাঘরকে, মানে আঞ্চলিক ভাষায়। তো সেখান থেকে আমার রসুই ঘরের যাত্রা, একটু শুদ্ধ ভাষা বলতে গেলে রসুই ঘর। তো আমি এত পরিমাণ সাড়া পেয়েছি ভাই, আমি মানে কি বলবো, মানে কোভিডের মধ্যেও দেখা গেল যে আমার পার ডে 12 থেকে 15,000 টাকা সেল হতো শুধু ফুডে। তার মানে হচ্ছে মান্থলি 3 লাখ 3.5 লাখ প্লাস। তো আমি প্রথমে প্রায় বছর ধরে একা একা বিজনেস করছি, মানে তখন আমার কোনো কম্পিটিটর আসে নাই। যখন কিনা কোভিড শুরু হলো এবং আমাকে দেখে অনেক মেয়েরা অনুপ্রাণিত হয়ে এখন আমার ভোলা জেলাতে অনেক অনলাইন ফুড বিজনেস, এটা আমার খুবই ভালো লাগে। অনেকে আমাকে বলে যে তোমার দেখা দেখি কপি করো, আমি হচ্ছে আমাকে কপি করুক সবাই। এই প্ল্যাটফর্মটা কি দিয়েছে? এই প্ল্যাটফর্মটা হচ্ছে যে প্রচুর পরিমাণ নেটওয়ার্কিং। যেমন আমি যদি একদম খুব কাছের একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে আমি যখন এখানে আসছি, আসার পরে ভাইয়া আমার সম্পর্কে সব কিছু বলতেছে, আপু আপনার তো অনেকগুলো বিজনেস, আমি তো আপনাকে চিনি, আপনার মেয়ে কেমন আছে, মানে অনেক কিছু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভাইয়াকে আমি চিনতে পারিনি। সো এই প্ল্যাটফর্মে না আসলে ভাইয়া আমার সম্পর্কে কিছু বলতে পারতো না যে আমার ফুডের বিজনেস আছে বা ইয়ে আছে, বা দেখা গেলো যে কোনো আমাদের গ্রুপে যে কোনো প্রোগ্রামে গেলে সেখানেও আমি একটা ইয়া পাই, সবাই আমাকে অনেক সম্মান করে। আর হচ্ছে যে এই প্ল্যাটফর্ম থেকে আমার অনেক সেল হয়েছে এবং অনেকে আমাকে, আমি গ্রুপে খুব একটা অ্যাক্টিভ নই, এটা আমার ব্যর্থতা, কিন্তু অ্যাক্টিভ না থাকার কারণও যখন অ্যাক্টিভ ছিলাম সেই জন্যই এখন পর্যন্ত আমি এটা থেকে মানে বেনিফিট হচ্ছি। অনেকে আমাকে নক দেয় বিভিন্ন কাজে, যেমন আমি যখন মিরপুরে যখন বাসা নেবে বলছি, অনেকেই যেমন আমাদের শোভন ভাই বিচরণেন, শোভন ভাই বলতেছে যে আমার অফিসে সব খাবার আপনাকে ইয়া করতে হবে। তো এটাও কিন্তু এই প্ল্যাটফর্ম থেকেই। আবার আজকেও একজনের সাথে কথা হলো, তাকে বললাম যে আমি ইউটিউবে লাইভে যাবো, তো উনি বলতেছে যে আপনি মিরপুরে আসছেন, আমি তো জানি না, নেক্সট টাইমে যখনই কোনো প্রোগ্রাম হবে আপনি আমাকে এখানে ফুড সাপ্লাই দিবেন, সবটাই প্ল্যাটফর্ম থেকে। তো এখন আপনি ঢাকায় চলে এসেছেন ভোলা থেকে? জি, আমি ভোলা থেকে। তো ঢাকায় এসে এই বিজনেসগুলোই করছেন, ফুড, মেকআপ? আমি হচ্ছে কোভিডে হচ্ছে আমার মোটামুটি সব ধরনের বিজনেসগুলো অফ রাখতে হয়েছে, পার্লার, বুটিক সব কিছুই। আমি পার্লার মানে কোভিডের পর আমি ওপেন করিনি, কারণ আমার টার্গেট ছিল আমি ঢাকাতে মুভ করব। তবে আমি এই পুরো করোনাকালীন সময় আমি ফুড বিজনেসটা করছি। আর হচ্ছে আমার যে পেজ ছিল, আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমরা এই যে কোভিড যে সিচুয়েশনটা আসছে, এখানে অনেকে কিন্তু ঘাবড়ে গেছিলো প্রথমে যে আমি কি করবো, আমার বিজনেস বন্ধ হয়ে গেছে। তো যেহেতু আমি একজন উদ্যোক্তা, সো আমাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি একটা বিজনেস শুরু করছি বা একটা উদ্যোগ নিয়েছি, এখানে নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। আর আমাদের মধ্যে ম্যাক্সিমামদের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমি আজকে বিজনেস শুরু করছি, কালকে থেকে আমি লাভ দেখবো, বিষয়টা কিন্তু এরকম না। সো আমার মধ্যে সবসময় একটা কাজ করে, আমি যে কোনো কাজ করতে গেলে আমি ধরে রাখি যে কাজটা আমার হবে না, যদি না হয় তাহলে আমি দ্বিতীয় কোন অপশনটা আমি নিব। তো আমার তখন তিরাম নামে একটা পেজ ছিল, যেখান থেকে আমি সারা বাংলাদেশে প্রোডাক্ট দিতাম এবং আমার বাইরের অনেক ক্লায়েন্ট ছিল, যারা কিনা দেখা গেলো আমার কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতো, আমি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমি প্রোডাক্ট পাঠাইতাম। তো কোভিডের সময়তে মানুষের তখন তার বিউটি প্রোডাক্ট কেনার সুযোগ নেই প্রথম দিকে, তখন আমি সঙ্গে সঙ্গে পেজের সেটিং চেঞ্জ করে আমি গ্রোসারি আইটেম দিয়েছি। আমি ভোলায় বসে 15টা জেলাতে আপনার অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে 15টা জেলায় গ্রোসারি আইটেম দিয়েছিলাম। এবং ভোলায় বসে রাজশাহীতে আমের বাগান কিনে ওইখান থেকে আম সাপ্লাই দিছি। মানে আমি কিন্তু একবার জন্য রাজশাহীতে যাই নাই, আমি ওখান থেকে ভিডিও ফুটেজ নিতাম, নিয়ে আমি পেজে আপলোড করতাম আমার ভয়েস দিয়ে, এবং আমাদের গ্রুপের মাধ্যমে আমার প্রচুর আম সেল হয়েছে। 2020-এর কথা আমি বলতেছি। এবং তখন সম্পূর্ণ খরচ, এমপ্লয়ীদের স্যালারি সব দেওয়ার পর আমার 2 লাখ টাকা লাভ ছিল 2 মাসে, শুধু আম বিক্রি করে। আসলে অসাধারণ। আমরা আপনার গল্প আরো শুনবো, আপনার সন্তানদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বিজনেস নিয়ে পরিকল্পনা কি, এগুলো আমরা শুনবো।